বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 9 আগস্ট, 25 শ্রাবণ এবং ফার্সি 18 মুহররম। রেডিও তেহরানের সন্ধ্যা অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং
সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে হাশদ আশ-শাবির প্রভাব এবং মার্কিন সেনাদের অভিসংকট সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে আশঙ্কা প্রকাশ করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বাংলাদেশে গত জুলাইয়ের শুরু থেকে করোনা সংক্রমণ বেড়েছে। সামনের দিনগুলোতে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে এমন উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন বলে ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের পক্ষ নেয় ব্রিটেনের নিন্দা। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে তালেবানের হুঁশিয়ারি। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। প্রতি ঘণ্টায় গড়ে 10 জনের বেশি মারা যাচ্ছে। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলাদের গুলি, বিজেপির কিষাণ মোর্চার নেতা ও তার স্ত্রী নিহত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেড লাইন বলে ঘোষণা করেছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই নিন্দা জানান। তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটেনের মতো দেশগুলো পারস্য উপসাগরের জলপথকে বিপদাপন্ন করে তোলার জন্য যে সমস্ত কূটকৌশল অবলম্বন করেছে তার মোকাবেলায় তেহরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। এখন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগ দেওয়া উচিত। সম্প্রতি ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি ট্যাঙ্কারে যে হামলা হয়েছে সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের বক্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাইদ খাতিবজাদে বলেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই প্রথম নয়। এ সময় তিনি 2019 সালের জুলাই মাসে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ সামরিক বাহিনীর হাতে ইরানের একটি তেল ট্যাঙ্কার আটক হওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন, সেটি ছিল অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে এই সম্পর্ককে ইয়েমেনের জনগণ অত্যন্ত সম্মানের চোখে দেখেন। ইয়েমেনি জনগণের প্রতি ইরান যে সমর্থন দিয়ে আসছে তারও প্রশংসা করেন তিনি। গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্দুস সালাম। সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েমেনের ঘটনাবলী সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার। ইরান এবং সৌদি আরবের মধ্যে সংলাপ হলে উত্তেজনা কমতে পারে বলেও তিনি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহ আন্দোলনের এই নেতা বলেন, ইয়েমেনের মারিব প্রদেশে তৎপর আল কায়দা এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সমর্থন দিচ্ছে আমেরিকা। তারপরও এই প্রদেশের অনেক এলাকা সন্ত্রাসী মুক্ত করতে সক্ষম হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী ও আনসারুল্লাহ যোদ্ধারা।
এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, তার দেশের উপর সৌদি আরবের অবরোধ থাকায় ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের কোনো কারণ নেই। গতকাল এক টুইটার বার্তায় তিনি আনসারুল্লাহ আন্দোলনের এ অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, আনসারুল্লাহ আন্দোলন যে মৌলিক শর্ত দিয়েছে, যতক্ষণ এগুলো বিবেচনায় না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সঙ্গে বৈঠক কোনো ফল বয়ে আনবে না। ভবিষ্যৎ যে কোনো শান্তি আলোচনা সফল হওয়ার জন্য তার দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহারকে পূর্ব শর্ত বলেও তিনি মন্তব্য করেন। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূত সম্পর্কে আব্দুস সালাম বলেন, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নীতির বাইরে তিনি কিছু করতে পারবেন না, তার হাতে কোনো ক্ষমতা নেই। আফগান তালেবান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ার করে দিয়েছে। শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন B-52 বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল তালেবান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল জাজিরাকে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায়নি। তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করে আফগান সরকার উত্তেজনা বাড়িয়ে দিয়েছে বলেও ওই মুখপাত্র অভিযোগ করেন। আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুত গতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর উপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। শনিবার মার্কিন B-52 বোমারু বিমান জাওজান প্রদেশের শেবারগানে তালেবানের অবস্থানে হামলা চালায়। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস জানিয়েছে, এই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং সংক্রমণ আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা যাচ্ছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রতি ঘণ্টায় 10 জনের বেশি মারা যাচ্ছে করোনা সংক্রমণে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং সংক্রমণ আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেখা যাচ্ছে, চলতি মাসে প্রতিদিন গড়ে প্রতি ঘণ্টায় 10 জনের বেশি মারা যাচ্ছেন করোনা সংক্রমণে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় আরও 245 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22,897 জনে। আর 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 11,463 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 13,65,158 জন। আর গত 24 ঘণ্টায় শনাক্তের হার 24.28%। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয় 5 আগস্ট। এরপর শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল 261, যা 24 ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। সরকারি তথ্যে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় মৃত 245 জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন 185 জন, বেসরকারি হাসপাতালে 49 জন, আর বাসায় মারা গেছেন 11 জন। বিভাগ ওয়ারি হিসেবে দেখা যাচ্ছে, 24 ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে 83 জন, চট্টগ্রাম বিভাগে 71 জন, রাজশাহী বিভাগে 10 জন, খুলনা বিভাগে 25 জন, বরিশাল বিভাগে 6 জন, সিলেটে 18 জন, রংপুরে 19 জন এবং ময়মনসিংহে 13 জন মারা গেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘণ্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে শুধুমাত্র আমলা নির্ভরতার কারণেই করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। আমরা প্রথম থেকে সরকারকে সতর্ক করেছিলাম যে একটা জাতীয় কনভেনশন করে অথবা সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, সকল সামাজিক সংগঠন, এনজিও তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা হোক প্রত্যেকটি লেভেলে, যাতে
জনগণকে সম্পৃক্ত করে এই সংক্রমণকে মোকাবেলা করা যায়। দুর্ভাগ্য আমাদের যে এই সরকার এতে কর্ণপাতই করেনি। তারা শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করে আজ করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় চলে গেছে। মির্জা ফখরুল আরো বলেন, সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে দলীয়করণ এবং দুর্নীতি আজকের সমস্ত ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলারা বিজেপির কিষাণ মোর্চার নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। আরো জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। জম্মু কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলারা বিজেপির কিষাণ মোর্চার নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। আজ সোমবার গেরিলারা এলোপাথারি গুলিবর্ষণ করলে তারা নিহত হন। আজ একজন কর্মকর্তা বলেন, কুলগাম জেলার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি গোলাম রসুল দার এবং তার স্ত্রীকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। কুলগামের রেদোয়ানির বাসিন্দা গোলাম রসুল দার সরপঞ্চ ছিলেন। তিনি গত বছর জেলা বিকাশ পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তাকে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। গোলাম রসুল দার বর্তমানে অনন্তনাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এখানেই প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি ও তার স্ত্রী। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই হামলার নিন্দা করেছেন। এক বার্তায় তিনি বলেন, আমি কুলগামের সরপঞ্চ গোলাম রসুল দার এবং তার স্ত্রী জওহর বানোর উপরে নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। এটি কাপুরুষতার কাজ এবং সহিংসতায় যুক্ত অপরাধীদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এই দুঃখের সময়ে শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি এ ব্যাপারে শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর অনন্তনাগে ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা নিরীহ মানুষকে টার্গেট করছে। ওই হত্যা সন্ত্রাসীদের হতাশায় প্রকাশ পাচ্ছে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি হামলাকারীদের ধরতে এবং তাদের কঠোরতম শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন আমাদের প্রতিনিধি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকে বিদেশি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশের বাহিনী সবসময় জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন হাশদ শাবির পাশে রয়েছে। গতকাল হাশদ শাবির প্রধান ফতে আল ফায়াজের সঙ্গে বৈঠকে জেনারেল সালামি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি জাতির বিজয়ে কৌশলগত ভূমিকা পালন করার পাশাপাশি ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার কাজে লিপ্ত থাকায় প্রতিরোধকামী সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। আইআরজিসির প্রধান আরো বলেন, মাঠে ময়দানে শক্তি সত্যিকারের রাজনৈতিক শক্তি। হাশদ শাবি এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আল্লাহর ইচ্ছায় মহান আদর্শ, দৃঢ় বিশ্বাস, অভ্যন্তরীণ ঐক্য এবং উন্নত শৃঙ্খলার উপর ভিত্তি করে হাশদ শাবি একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী হিসেবে নিজেদের আরও সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে। জাপানের নাগাসাকি শহরে মার্কিন অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকী পালিত হয়েছে আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ১১টা ২ মার্কিন বাহিনী জাপানের নাগাসাকি শহরে অ্যাটম বোমা হামলা চালায়। ওই হামলায় নাগাসাকি শহরের অন্তত ৭০,০০০ মানুষ নিহত হন। ওই বছরের ৬ আগস্ট মার্কিন বাহিনী ইতিহাসের প্রথম হিরোশিমা শহরে অ্যাটম বোমা হামলা চালায়। এর ৩ দিন পর নাগাসাকি শহরে একইভাবে হামলা চালায় মার্কিন বাহিনী, যা ছিল মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। জাপানে অ্যাটম বোমা হামলার ঘটনাকে মানব ইতিহাসের অন্যতম প্রধান কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। অ্যাটম বোমা হামলার ৭০তম বার্ষিকী উপলক্ষে নাগাসাকি শহরে স্মরণসভার আয়োজন করা হয়। বোমা হামলায় হতাহতদের আত্মীয় স্বজন এবং বহু সংখ্যক বিদেশি অতিথি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নাগাসাকি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্ব থেকে পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ধ্বংসের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী শক্তিশালী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নাগাসাকির লোকজনকে বিশেষ ধন্যবাদ জানান।
ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবোটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে গতকাল জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির। দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করছেন। ইন্দোনেশিয়ার প্রতিনিধি দলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোবোটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি করা। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলায় হাসতার সাবির বিরাট ভূমিকা রয়েছে। তিনি এই জোটের কমান্ডারের সঙ্গে সাক্ষাতে কথা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজন হোসেন। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কারণে আফগানিস্তান, ইরাক ও সিরিয়া সহ সমগ্র এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া বিদেশিদের ছত্রছায়ায় জাতিগত উত্তেজনা ও উগ্রবাদেরও ভয়াবহ বিস্তার ঘটেছে। মার্কিন সেনারা ইরাক জবরদখলের পর সমগ্র পশ্চিম এশিয়ায় অরাজকতা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসতা সাবির কমান্ডার ফাতে আল ফাইজকে দেওয়া সাক্ষাতে বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলায় এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় হাসতা সাবির বিরাট ভূমিকা রয়েছে। ইরাকের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই জোট গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের আইআরজিসির কমান্ডার সালামি আরও বলেছেন, হাসতা সাবির মতো ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের কারণে মার্কিন সেনারা দুর্বল ও হতাশ হয়ে পড়েছে এবং তাদের ব্যয় বহুগুণে বেড়ে গেছে। মার্কিনেরা এখন উভয় সংকটে আছে। তারা যদি ইরাকে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, আবার যদি ইরাক ত্যাগ করে তাহলেও তাদের পরাজয় প্রমাণিত হবে। পর্যবেক্ষকরা বলছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনারা চলে গেলে নিরাপত্তা ক্ষেত্রে হুমকি কমে আসার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারেরও ক্ষেত্র তৈরি হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ অন্যান্য বিদেশি সেনারা আদৌ পশ্চিম এশিয়া থেকে সেনা সরিয়ে নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ অঞ্চলে বিদেশি সেনাদের উপস্থিতির অন্যতম একটি নেতিবাচক প্রভাব হচ্ছে নানা অপকর্ম থেকে তাদের বিরত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। কারণ মার্কিন সরকার এই অঞ্চলের দেশগুলোকে ভালো ও খারাপ এই দুভাগে বিভক্ত করে এই অঞ্চলে সামরিক হস্তক্ষেপ অব্যাহত রাখার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু তাদের এসব অপকর্মের দিন শেষ হয়ে এসেছে, কেননা ইরান সমর্থক ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও সামরিক অবস্থা এই অঞ্চলের জাতিগুলোর অনুকূলে নিয়ে আসার সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে ট্রাম্পের শাসনামলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। তবে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এই পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হবে আগামী বুধবার থেকে। তবে করোনা ভাইরাস পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। বাংলাদেশে করোনা সংক্রমণ মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল হবে আগামী বুধবার 11 আগস্ট থেকে। বিধিনিষেধ শিথিলের সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত, দোকানপাট,
শপিং মল, রেস্টুরেন্ট এসব খোলা থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র খোলা এবং সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, এ নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। কিভাবে ছাত্রদের আগে ভ্যাকসিন দেওয়া যায় তার পরিকল্পনা করা হচ্ছে। গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চালু করা হবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলোচনা করে ঠিক করবেন কিভাবে অর্ধেক গাড়ি রোটেশনে চলবে। তবে গণপরিবহন চালুর বিষয়ে আগে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় বিআরটির সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে। আজ সোমবার দুপুরে রাজধানীতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেছেন, করোনায় মৃত্যু খুব একটা কমেনি, অনিশ্চিত ভবিষ্যৎ। এর মধ্যেও জীবনের পাশাপাশি জীবিকার চাকাও সচল রাখতে হবে। লকডাউন দীর্ঘস্থায়ী হলে খেটে খাওয়া মানুষের কষ্ট বাড়ে। সব মিলিয়ে মাঝে মাঝে লকডাউনের বিরতি দিতে হবে, তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানিয়েছেন, গত জুলাইয়ের শুরু থেকে করোনা সংক্রমণ বেড়েছে। সামনের দিনগুলোতে আরও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে এমন উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। মৃত্যুর সংখ্যাটা অবধারিত। গত 15-20 দিনে যতজন আক্রান্ত হয়েছে তার 2 ভাগের মতো লোক মারা যাবে। সুতরাং গত 20 দিনে যদি ধরেন গড়ে 15,000 করে হয়ে থাকে, তাহলে হয়েছে 15 দুগুণ 3 লাখ। 3 লাখে 2% করলে 6,000 লোক মারা যাবে আগামী 15-20। এখন 11 তারিখে যখন খুলে দেওয়া হবে তার ইম্প্যাক্টটা বুঝবো আমরা 14 দিন পর, অর্থাৎ 25শে আগস্ট থেকে। 25শে আগস্টে যদি আমরা ক্রম ঊর্ধ্বগতির ধারা দেখি, তাহলে আসলেই শুধু আগস্ট না, হয়তো সেপ্টেম্বর, অক্টোবর আমাদের ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, লকডাউন শিথিল হলেও সংক্রমণ রোধ করতে স্বাস্থ্যবিধি মানতেই হবে, সবাইকে মাস্ক পরতে হবে আর ব্যাপক হারে গণটিকা দিতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে আপনাদেরই পাঠানো চিঠি।